গল্পের আসর বা ইবনিলা চ্যানেলে আপনারা শুনছেন চার্লস ডিকেন্সের লেখা এ ক্রিসমাস ক্যারল। আজ থাকছে এই চতুর্থ পর্ব। যারা বরফ সাফ করছে, আনন্দের অস্ত নেই তাদের। একজন আরেকজনকে বরফ ছুঁড়ে মারছে, কুৎসিত কথা ছুঁড়ে মারাচ্ছে, এটা অবশ্য অনেক ভালো। বরফ ঠিকমতো আঘাত হানলে হেসে লুটিয়ে পড়ছে তারা। এমনকি লক্ষ্যভ্রষ্ট হলেও হাসির কমতি হচ্ছে না। মুরগির মাংসের কিছু কিছু দোকান খোলা আছে এখনো, ফলের দোকানগুলো সম্পূর্ণ খোলা। স্তূপ হয়ে আছে নাশপাতি আর আপেল। আঙ্গুরগুলো এমনভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, দেখলেই জিভে পানি আসে। পড়ে আছে কমলা আর লেবু। কাগজের ব্যাগে করে এগুলো নিয়ে যাওয়া হবে ডিনারের পর খাবারের জন্য। চারপাশ ছড়ানো এই ফলগুলোর মাঝখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সোনালি আর রূপালী মাছ। মাত্র দুটো কি একটা করে শাটার খোলা আছে মুদির দোকানগুলোর, কিন্তু সেই ফাঁকটুকু দিয়ে দেখা যাচ্ছে হরেক রকম দৃশ্য। একপাশে স্তূপকৃত হয়ে পড়ে আছে কিশমিশ, বাদাম, দারুচিনি। বাক্সের ভেতর থেকে উঁকে দিচ্ছে ফরাসি প্লাম। নাকে ঝাপটা মারছে উৎকৃষ্ট চা আর কফির সুগন্ধ। জিনিস নেওয়ার জন্য ঠেলাঠেলি করছে তারা। এদিক সেদিক ছোটাছুটি করে টুকিটাকি নানান জিনিস কিনে তারা অর্ধেকই হয়তো ফেলে রেখে যাচ্ছে কাউন্টারে। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছে হস্তদস্ত হয়ে। মুদি তার কর্মচারীদের নিয়ে হাসি মুখে সামাল দিচ্ছে সবকিছু। একটু পরেই গির্জা থেকে ভেসে এলো ঘণ্টাধ্বনি। দেখতে দেখতে মানুষের ঢল নামলো রাস্তায়। যথাসাধ্য ভালো পোশাক পরেছে সবাই। সবার মুখ ভরে আছে খুশিতে। পরিচিত কারোর সাথে দেখা হলে কুশল জিজ্ঞাসা করছে তারা। ডিনার কেনার জন্য যাচ্ছে বেকারিতে। ভূতটার ভাবসাবে মনে হলো লোকগুলোকে দেখে খুব খুশি হয়েছে সে। স্ক্রুজকে সাথে নিয়ে সে গিয়ে দাঁড়ালো বেকারির দরজায়। এক একটা লোক বেরিয়ে এলো ডিনার নিয়ে, আর হাতে ধরা মশাল থেকে সেই ডিনারের সুগন্ধি ছড়িয়ে দিতে লাগলো ভূতটা। আর এই সুগন্ধির শক্তিও বড়ই অদ্ভুত। বেরোনোর সময় হয়তো একজনকে ঠেলে ফেলে আগে যেতে চাইছে, কিন্তু ভূতের সুগন্ধির কয়েকটা ফোঁটা মাথায় পড়ার সাথে সাথে হেসে উঠছে দুজনেই। পরস্পর ক্ষমা চেয়ে বলছে, আজকের দিনে ঝগড়া করা উচিত নয়। ঈশ্বর চান আজ দ্বন্দ্ব কোলাহল ভুলে সবাই খুশি হয়ে থাকুক। একসময় বন্ধ হয়ে গেল বেকারি, কিন্তু রান্নার সুগন্ধ অনেকক্ষণ ভাসতে থাকলো বাতাসে। যে জিনিসটা আপনি ছড়িয়ে দিচ্ছেন তাতে অদ্ভুত একটা গন্ধ আছে, তাই না? জানতে চাইলেন স্ক্রুজ। হ্যাঁ, আমার নিজের তৈরি গন্ধ। আজকের যে কোনো ডিনারে থাকবে এই সুবাস? আবারও জানতে চাইলেন স্ক্রুজ। হ্যাঁ, যদি সেই ডিনার বিতরণ করা হয় দয়াদ্র হৃদয়ে, বিশেষ করে যদি সেটা দেওয়া হয় দরিদ্রজনকে। গরিবদের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছেন কেন? কারণ খাবার তাদেরই সবচেয়ে বেশি দরকার। ভূত, ভাবতে আমার খুব আশ্চর্য লাগছে যে এই মানুষগুলোর নির্মল আনন্দের মাঝে আপনি কিনা একটা মূর্তিমান বাধা। আমি? চেঁচিয়ে উঠল ভূত। আপনি তো 7 দিনের ভেতর একদিন তাদের এই খাবারের সুযোগ থেকে বঞ্চিত করে রাখেন। বলতে গেলে সপ্তাহে মাত্র ওই একদিনই তো ওদের কোনো রকমের খাবার জোটার সুযোগ থাকে। আমি তাদের বাধা দিয়ে কি করে? আবার চেঁচিয়ে উঠল ভূত। আপনিই তো চান যে জায়গাগুলো থেকে ওদের খাবার বিতরণ করা হয় সেগুলো সপ্তম দিনটিতে বন্ধ থাকুক। আমি চাই। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, বললেন স্ক্রুজ। কাজটা তো করা হয়ে থাকে আপনার নামে, অন্তত আপনার পরিবারের নামে। হ্যাঁ, তোমাদের অনেকেই আমাদের সবকিছু জানে বলে দাবি করে বটে, বলল ভূত। অথচ গর্ব, অশুভ কামনা, ঘৃণা, হিংসা, গোঁড়ামি, স্বার্থপরতা এইসব নিয়ে মত্ত থাকো তোমরা। আমি কিংবা আমাদের বংশের কেউই এগুলোর নাম পর্যন্ত শোনেনি। সুতরাং যারা দোষী তাদেরকে অভিযুক্ত করো, আমাদের নয়। স্ক্রুজ হলফ করে বললেন যে এমন ভুল আর কখনো হবে না। তারপর ভূতটার সাথে গিয়ে হাজির হলেন শহরতলিতে। স্ক্রুজ খেয়াল করেছেন ভূতটার একটা বিরাট গুণ হলো অত বড় শরীর সত্ত্বেও অনায়াসে যেখানে খুশি যেতে পারে। শহরতলিতে এসেও পাওয়া গেল সেই গুণের পরিচয়। ভূতটা গিয়ে দাঁড়ালো অত্যন্ত নিচু ছাদওয়ালা একটা ঘরে। গরিবদের প্রতি একটা বিশেষ টানের জন্যে সম্ভবত ভূতটা এসে উপস্থিত হলো স্ক্রুজের কেরানির বাড়িতে। চৌকাঠের কাছে দাঁড়িয়ে হাসল সে। তারপর মশাল থেকে সুগন্ধি ছড়িয়ে শুভকামনা করল বব ক্র্যাচিটের। দেখা গেল মিসেস ক্র্যাচিটকে পরনে সস্তা একটা গাউন,
তার পেছনে ক্র্যাচিটদের দ্বিতীয় মেয়ে বেলিন্ডা। এক কোণে বসে আলুর সসপ্যানে কাঁটা চামচ ঢুকিয়ে নাড়াচাড়া করছে পিটার ক্র্যাচিট। সেই সাথে চিবুচ্ছে জামার কলার। জামাটা আসলে বব ক্র্যাচিটের। আজকের এই বিশেষ দিনটির খাতিরে সেটা সে পড়তে দিয়েছে পুত্রকে। হঠাৎ ছুটে এসে ঘরে ঢুকলো তাদের আরো 2 সন্তান। বেকারিতে রাজহাঁসের মাংস গন্ধ পাওয়া গেছে, এই সংবাদটা শুনেই খুশিতে নাচতে লাগলো তারা। আর এই নাচ দেখে চুলোর আগুন আরো উস্কে দিল পিটার। 2-1 মিনিটের মধ্যেই আলোগুলো ধাক্কা মারতে লাগলো সসপ্যানের ঢাকনিতে। তোমাদের মহামূল্যবান বাবাটি কি কখনই যথাসময় আসবে না? বলল মিসেস ক্র্যাচিট। আর টাইনি টিম, মার্থাই বা এত দেরি করছে কেন? আমি এসে গেছি মা, ঘরে ঢুকতে ঢুকতে বলল একটি মেয়ে। এই তো এসে গেছে মার্থা, একসাথে চেঁচিয়ে উঠল ছোট 2 ভাই বোন। জানো, বেকারিতে রাজহাঁস রান্না হচ্ছে। এত দেরি করলে কেন? মেয়েকে বারবার চুমো খেতে খেতে বলল মিসেস ক্র্যাচিট। দ্রুত হাতে খুলে ফেলল শাল আর বনেট। একটা কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল কাল, বলল মার্থা। আজ সকালে আবার পরিষ্কার করতে হলো ঘরদোর। যাগ্গে, আসতে যে পেরেছিস এই ঢের, বলল মিসেস ক্র্যাচিট। আয়, আগুনের পাশে এসে বস। না না, বাবা আসছে, আবার চেঁচিয়ে উঠল 2 ভাই বোন। লুকাও মার্থা, লুকাও। তৎক্ষণাৎ লুকালো মার্থা। টাইনি টিমকে কাঁধে নিয়ে ঘরে ঢুকলো বব ক্র্যাচিট। কি দুঃখের, টাইনি টিম ক্লাস ছাড়া হাঁটতে পারে না। আমার মার্থা মা কোথায়? ঘরের চারদিকে একটা নজর বুলে জানতে চাইল বব ক্র্যাচিট। মার্থা আসবে না, বলল মিসেস ক্র্যাচিট। আসবে না? চেঁচিয়ে উঠলেন বব। আজকে দিনেও আসবে না? বাবার মুখে কষ্টের ছাপ ফুটতে দেখে আর লুকিয়ে থাকতে পারল না মার্থা। ক্লজেটের দরজার পিছন থেকে বেরিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরল সে। টাইনি টিম কেমন আছে? জানতে চাইল মিসেস ক্র্যাচিট। ভালো, খুব ভালো, বলল বব। ধীরে ধীরে আরো ভালো হয়ে উঠছে ও। এক নাগারে বসে থাকতে থাকতে চিন্তাশক্তি অনেক বেড়েছে ওর। আমার সাথে বাড়ি আসতে আসতে কি বলছিল জানো? বলছিল ওর পঙ্গুত্ব দেখে গির্জার সবাই সহানুভূতিশীল হয়ে উঠবে ওর প্রতি। ওর আরোগ্য লাভের জন্য প্রার্থনা করবে ঈশ্বরের কাছে। ক্রিসমাসের এই মহান দিনটিতে ঈশ্বর ভালো করে দেন পঙ্গুদের, দৃষ্টি ফিরিয়ে দেন অন্ধের। সত্যি ধীরে ধীরে ভালো হয়ে উঠছে টিম। এই কথাটা আরেকবার বলার সময় গলা কেঁপে উঠল ববের। আর ঠিক তখনই ভেসে এলো টিমের ক্রাচের শব্দ। 2 ভাই বোনের সাথে সে বাথরুমে গিয়েছিল হাত মুখ ধুতে। ঘরে ঢুকে ফায়ারপ্লেসের পাশে বসে পড়ল টিম। এগিয়ে গিয়ে ওর জামার হাত দুটো গুটিয়ে দিল বব। 2 ভাই বোন সহ পিটার গেল বেকারিতে এবং কিছুক্ষণের মধ্যেই হৈ হৈ করতে করতে ফিরল তারা রাজহাঁস নিয়ে। রাজহাঁস দেখার সাথে সাথেই সবাই এমন তাড়াহুড়ো শুরু করে দিল যেন এরকম পাখি পৃথিবীতে খুব বেশি নেই। মাংসের ঝোল তৈরি করলো মিসেস ক্র্যাচিট, আলু ভর্তা করলো পিটার, আপেলের সসে মিষ্টি মেশালো বেলিন্ডা, থালাগুলো পরিষ্কার করলো মার্থা। টাইনি টিমকে নিয়ে টেবিলের এক পাশে বসে পড়ল বব। চারপাশ ঘিরে বসলো আরো সবাই। অবশেষে একসময় সমস্ত ডিশ সাজিয়ে দেওয়া হলো টেবিলে। প্রার্থনার পর একটা ছুরি হাতে নিল মিসেস ক্র্যাচিট। সাজিয়ে দেওয়া হলো টেবিলে। দম বন্ধ করে রইল বাচ্চারা। তারপর ছুরিটা রাজহাঁসের বুকে বসিয়ে দিতেই ঘর ভেঙে পড়ার উপক্রম হলো তুমুল চিৎকারে। এমনকি টাইনি টিমও তার ছুরির হাতল দিয়ে বাড়ি দিতে লাগলো টেবিলে। দুর্বল গলায় বলল, হুররে! আপেলের সস আর ভর্তার সহযোগে রাজহাঁসের মাংস খেতে লাগলো সবাই। বব বলল, খুব ভালো সস্তায় পাওয়া গেছে রাজটা। শেষমেশ হাড়ে একটা মাত্র ছোট টুকরা পড়ে রইল ডিশে। আর সেটা দেখিয়ে মিসেস ক্র্যাচিট বলল, রাজহাঁসটা এত বড় যে সবাই মিলে খেয়েও শেষ করে গেল না। অবশ্য পেট পুড়ে খেয়েছে সবাই, বিশেষ করে ছোট 2 ভাই বোন তো খেয়েছে গলা পর্যন্ত। রাজহাঁস পর্ব সারা রাত হতে থালাগুলো বদলে গেল বেলিন্ডা। মিসেস ক্র্যাচিট গেল পুডিং বানাতে। রান্নাঘরে যত কাছাকাছি হলো বুক যতই দৌড়ো করতে লাগলো তার। পুডিংটা যদি ঠিকমতো তৈরি না হয়, যদি ভেঙে যায় উল্টোতে গিয়ে, বাড়ির পেছন দিকের দেয়াল টপকে যদি চুরি করে নিয়ে যায় কেউ, ভয়ঙ্কর যত চিন্তা সব ভিড় করে এলো তার মনে। যদি সত্যি হারিয়ে যায় পুডিংটা, ছোট বাচ্চা দুটোর যা চেহারা হবে। কিন্তু না, পুডিং খুব সুন্দর হয়েছে। ঘাম দিয়ে যেন জ্বর ছেড়ে গেল মিসেস ক্র্যাচিটের।
ফিরে এসে পুডিংটা টেবিলের উপর রাখলো মহিলা। মুখ ভরে আছে গর্বের হাসিতে। ভাপ উঠেছে পুডিং থেকে। ক্রিসমাস উপলক্ষে হলির ছোট্ট একটা ডাল বসিয়ে দেওয়া হয়েছে ওটার মাথায়। পুডিংটা চমৎকার হয়েছে, বলল বব। সত্যি বলতে কি, তাদের বিয়ের পর এত ভালো পুডিং আর কখনোই হয়নি। এতক্ষণে মিসেস ক্র্যাচেট জানালো তার ভয়ের কথা। বলল, ময়দার পরিমাণ নিয়ে সত্যিই বড় চিন্তা ছিল। চুপ করে রইল সবাই, কেউ বলল না। এমনকি ভাবল না পর্যন্ত যে বড় একটা পরিবারের পক্ষে পুডিংটা বড্ড ছোট। অবশেষে একসময় চুকে গেল ডিনারের পার্ট। টেবিল ক্লথ পরিষ্কার করা হলো, উস্কে দেওয়া হলো ফায়ার প্লেসের আগুন। তারপর টেবিলে সাজানো হলো আপেল আর কমলা। প্রচুর পরিমাণে চেস্টনাট ফেলা হলো আগুনে। ফল খাওয়া শেষ হতে সবাই গিয়ে বসলো ফায়ার প্লেসের কাছে। বব যেখানটায় বসলো সেদিকে তাকাতেই দেখা গেল ক্র্যাচিট পরিবারের পানপাত্রে মজুদ দুটো টাম্বলার আর হাতলবিহীন একটা কাস্টার্ড কাপ। কিন্তু ওই 3টে পাত্র করেই সোনালি গবলেটে পান করা মানুষদের মতো সুখী ভঙ্গিতে পান করলো তারা। হাসি মুখে পানীয় বিতরণে কাজটা নিল বব। ওদিকে ফায়ার প্লেসে ফুটফাট করে ফুটতে লাগলো চেস্টনাট। ম্যারি ক্রিসমাস, পরিবারের সবার উদ্দেশ্যে বলল বব। ঈশ্বর আমাদের শান্তি দিন। সবাই গলা মেলালো তার সাথে। ঈশ্বর আমাদের সবাইকে শান্তি দিন, সবার শেষে বলে উঠল টাইনি টিম। বাবার একেবারে পাশে বসে আছে সে। দুহাতে ওকে জড়িয়ে ধরল বব। সম্পূর্ণ নতুন একটা ভালোবাসা অনুভব করলো ছেলেটার প্রতি। হঠাৎ করে ওর কিছু হয়ে যাবে না তো? অমঙ্গল আশঙ্কায় বুকটা কেঁপে উঠল ববের। ভূত, বললেন স্ক্রুজ। বলুন দেখি, টাইনি টিম বাঁচবে কিনা? হঠাৎ এমন একটা কৌতূহল অনুভব করলেন তিনি, যেমনটা আর আগে কখনো করেননি। চিমনির পাশে একটা খালি আসন দেখতে পাচ্ছি, বলল ভূত। একজোড়া ক্রাচ রাখা আছে যত্ন করে, কিন্তু আশেপাশে কেউ নেই। যদি আমার দেখার কোনো ভুল না হয় তাহলে ছেলেটা বাঁচবে না। না না, আতঙ্কে উঠলেন স্ক্রুজ। এত কঠিন হইও না, বলো ও বাঁচবে। যদি আমার দেখা কোনো ভুল না হয়ে থাকে তাহলে আমাদের পরিবারের আর কেউ ছেলেটিকে দেখতে পাবে না। কিন্তু ওর বাঁচা কিংবা মরায় কি যায় আসে? তাছাড়া যদি মরতে চায় তাহলে তো ওরই মরা উচিত। মরে অধিক জনসংখ্যা রোধে ভূমিকা রাখা উচিত। নিজের বলা কথা ভূতের মুখে শুনে মাথাটা ঝুঁকে পড়ল স্ক্রুজের। দুঃখ আর তীব্র অনুশোচনায় অস্থির হয়ে উঠলেন তিনি। যদি সত্যিই নিজেকে মানুষ বলে মনে করো, বলল ভূত, যদি সত্যি মনুষ্যত্ব বলে কিছু থেকে থাকে তোমার, সহজেই বুঝতে পারবে এসব চিন্তা করার কোনো অধিকার তোমার নেই। কিভাবে তুমি বুঝবে যে কার মরা উচিত আর কার বাঁচা উচিত? এমনও তো হতে পারে যে তোমার যে কোনো গরিব শিশুর বাঁচাটাই অনেক বেশি জরুরি। তাহলে কি সব মেনে নিয়ে খুশি মনে মরতে রাজি হবে তুমি? ভূতের বকুনি খেয়ে মাথার ঝুলে পড়ল স্ক্রুজের। কিন্তু হঠাৎ নিজের নাম কানে যেতে চোখে তুললে তাকালেন তিনি। মিস্টার স্ক্রুজ, বললেন বব, আমাদের এই ভোজ আপনি আমার নামে উৎসর্গ করতে চাই। হ্যাঁ, উৎসর্গ করার মতো উপযুক্ত লোককে তুমি খুঁজে বের করেছো বটে, চিৎকার করে উঠল মিসেস ক্র্যাচিট। রাগে লাল হয়ে গেছে তার মুখ। লোকটাকে আমার সামনে এনে দাও না, কলজিটাই খেতে দেই। আমার কলজি খেতে সম্ভবত ভালো লাগবে তার। দেখো, আজ ক্রিসমাস, আজকের দিনটিতে ওভাবে চিন্তা না করলে কি হয় না, বলল বব। আজ যে ক্রিসমাস সে আমি খুব ভালো করে জানি, বলল মিসেস ক্র্যাচিট। কিন্তু তাই বলে কি মিস্টার ক্রুজের মতো একটা জঘন্য কৃপণ হৃদয়হীন লোকের স্বাস্থ্যবান করতে হবে? রবার্ট, তোমার চেয়ে হাড়ে হাড়ে তো ওকে আর কেউ চেনে না, অথচ তুমি কিনা এই প্রস্তাব দিচ্ছ। ডিয়ার, নরম গলায় বলল বব, আজ ক্রিসমাস। বেশ, তোমার আর এই দিনটির সম্মানে তার স্বাস্থ্যবান করছি, বলল মিসেস ক্র্যাচিট। মিস্টার স্ক্রুজ দীর্ঘজীবী হোক। এ মেরি ক্রিসমাস অ্যান্ড এ হ্যাপি নিউ ইয়ার। তিনি যে খুব সুখী হবেন এতে আমার কোনো সন্দেহ নেই। মায়ের দেখা দেখি পান করলো ছেলেমেয়েরাও। এই প্রথম এখানে এমন একটা ব্যাপার ঘটল যার মধ্যে প্রাণের কোনো ছোঁয়া পাওয়া গেল না। টাইনি টিম পান করলো সবার শেষে। এই পরিবারটির কাছে মিস্টার স্ক্রুজ অনেকটা রাক্ষসের মতো, তাই তার নাম উচ্চারিত হতে অন্তত মিনিট 5 স্বাভাবিক আচরণ করতে পারল না ছেলেমেয়েরা। তারপর আবার আগের মতে প্রফুল্ল হয়ে উঠল সবাই। বব বলল, পিটারকে একটা কাজে লাগাবার কথা ভাবছে সে, যেটা ঠিক মতো করা গেলে সপ্তাহে অন্তত পক্ষে 5.5 শিলিং করে পাওয়া যাবে।
পিটার ব্যবসায়ী হবে ভেবে হাততালি দিয়ে উঠল ছোট দুই ভাই বোন। কিন্তু গম্ভীর হয়ে রইল পিটার। যদি সত্যি অত আয় হয়, সেটাকে কোথায় খাটালে ভালো হবে ঠিক বুঝে উঠতে পারছে না সে। এরপর মার্থা বলতে লাগলো, মিলিনারিতে কি কি কাজ করতে হয় তার। কয়েকদিন আগে এক কাউন্টেস আর এক লর্ডকে দেখেছে, সে কথাও বলতে ভুলল না। লর্ড লম্বায় পিটারের সমান। এ কথা শোনার সাথে সাথে যে আমার কলার এত উঁচু করে দিল ছেলেটা যে তার মাথায় ঠেকে গেল প্রায়। কথার ফাঁকে ফাঁকে পানীয়ের জগটা ঘুরতে লাগলো সবার হাতে হাতে। মার্থার কথা শেষে বরফের রাজ্যে একটা ছোট্ট ছেলে হারিয়ে যাওয়া নিয়ে একটা গান গেয়ে শোনালো টাইনি টিম। বব ক্র্যাচিটের এই পরিবারটি অত্যন্ত সাধারণ। খুব ভালো একটা জামা কিংবা ওয়াটারপ্রুফ জুতোও নেই কারো, কিন্তু সেটা নিয়ে কারো কোনো অভিযোগ নেই। বরং নিজেদের যেটুকু আছে সেটুকু নিয়েই তারা সুখী। এতক্ষণের আনন্দ শেষে একে একে উঠতে লাগলো সবাই। মশাল থেকে তাদের উপর সুগন্ধি ছড়িয়ে দিতে লাগলো ভূত। কিছু দেখতে না পেলেও হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল প্রত্যেকের মুখ। যতক্ষণ দেখা যায় টাইনি টিমের দিকে তাকিয়ে রইলেন স্ক্রুজ। আবার রাস্তায় এসে দাঁড়ালো দুজনেই। ভীষণ তুষারপাতের ফলে ইতিমধ্যেই আধার নেমেছে চারপাশে। প্রতিটি বাড়ি থেকে ভেসে আসছে বাচ্চাদের চিৎকার। এক আত্মীয় যাচ্ছে আরেক আত্মীয়র বাড়ি। এরপর কোনো রকম সংকেত না দিয়ে ভুট্টা গিয়ে হাজির হলো নিরানন্দ এক মুরল্যান্ডে। চারপাশে ছড়ানো প্রকাণ্ড প্রকাণ্ড পাথর দেখলে মনে হয় এটা যেন দৈত্যদের গোরস্থান। চারিদিকে নজর বোলালেন স্ক্রুজ। শ্যাওলা, ফার্জ আর লম্বা লম্বা ঘাস ছাড়া আর কিছুই নেই। এইমাত্র অস্ত গেছে সূর্য। পশ্চিম দিকে ছড়িয়ে আছে তার শেষ রক্তিম রশ্মিটুকু। এটা কোন জায়গা জানতে চাইলেন স্ক্রুজ। এখানে খনি শ্রমিকেরা থাকে, এরা কাজ করে মাটির নিচে, বলল ভূত। কিন্তু এদের সবাই আমাকে চেনে। ওই দেখো। আলো দেখা যাচ্ছে একটা কুড়ে ঘরের জানালায়। দুজনে এগিয়ে গেল সেদিকে। ভেতরে ছেলে পুলে নাতি নাতনি গিয়ে আগুনের পাশে বসে আছে এক বুড়ো আর এক বুড়ি। সবার পরনে ছুটির পোশাক। গুনগুন করে ক্রিসমাসে গান গাইছে বুড়ো। গানটা খুব পুরনো, তার ছেলেবেলায় শেখা। এখানে দেরি করল না ভূতটা। স্ক্রুজকে নিয়ে সে উড়ে চলল মুরল্যান্ডের উপর দিয়ে। একটু পরেই কানে তালা লেগে গেল প্রচণ্ড শব্দে। সব হয় নিচের দিকে তাকাতেই স্ক্রুজ দেখতে পেলেন সমুদ্র। তীর থেকে প্রায় 1 লিগ দূরে নিঃসঙ্গ একটা লাইট হাউস। আগাছা স্তূপীকৃত হয়ে আছে লাইট হাউসটার গোড়ায়। আশেপাশে উড়ে বেড়াচ্ছে সামুদ্রিক পাখি। লাইট হাউসের ভেতরে একটা টেবিলের দুপাশে বসে আছে দুজন লোক। সস্তা মদ খেতে খেতে ম্যারি ক্রিসমাস জানাচ্ছে একে অপরকে। এখানেও বেশি দেরি করল না ভূতটা। শাঁ শাঁ করে উড়ে চলল কালো জলরাশির উপর দিয়ে। কিছুক্ষণ পর তারা গিয়ে দাঁড়ালো একটা জাহাজের চালকের পাশে। জাহাজের সমস্ত কর্মচারী নিজের নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত, কিন্তু তার ফাঁকে ফাঁকেই তারা গাইছে ক্রিসমাসের গান। কেউ বা গলা নামিয়ে তার সহকর্মীকে শোনাচ্ছে বিগত দিনে কোনো ক্রিসমাসের গল্প। দূরের আত্মীয় স্বজনদের কথা স্মরণ করছে তারা। ভাবছে আজকের দিনে আত্মীয় স্বজনেরাও নিশ্চয়ই স্মরণ করছে তাদের। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে স্ক্রুজ ভাবছিলেন আজকে উড়ে আসার কথা। হঠাৎ প্রাণ খোলা হাসির শব্দে চমকে উঠলেন তিনি। আরো চমকালেন যখন খেয়াল করলেন যে হাসিটা তার ভাগ্নের। চোখ তুলে তাকাতে নিজেকে তিনি আবিষ্কার করলেন আলোয় পরিপূর্ণ একটা ঘরে। পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে ভূতটা। হা হা হাসছে ক্রুজের ভাগ্নে। পৃথিবীতে খুব কম লোকই বুঝে এভাবে হাসতে পারে। হাসির দুমকে সারা শরীর কাঁপছে থরথর করে। তার স্ত্রীও হাসছে তার সাথে সাথে। ক্রিসমাস উপলক্ষে তাদের সেসব বন্ধু বান্ধব একত্রিত হয়েছে, কম যাচ্ছে না তারাও। তার মতে ক্রিসমাস একটা বাজে ব্যাপার, বলল স্ক্রুজের ভাগ্নে। কথাটা তিনি শুধু বলেন না, মনে প্রাণ বিশ্বাস করেন। ছি ছি, কি লজ্জার কথা, বলল ভাগ্নে বউ। মেয়েটি সত্যিই সুন্দরী। ছোট্ট মুখমণ্ডলের ছোট্ট মুখটি দেখলে মনে হয় ঈশ্বর যেন একটা সৃষ্টি করেছেন চুমো খাবার জন্য। খুদে খুদে কয়েকটা তিল আছে চিবুকে। হাসলে সেগুলো যেন একটার সাথে আরেকটা একাকার হয়ে যায়। টোল পড়ে গালে, ঝকমক করছে চোখ জোড়া। সব মিলে তার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকে। আসল কথা হচ্ছে, বলল স্ক্রুজের ভাগ্নে, ভারী হাস্যকর বুড়োটা। তিনি নিশ্চয়ই খুব ধনী, বলল ভাগ্নে বউ। অন্তত তুমি আমাকে এতদিন ধরে সে কথাই বলে এসেছ। তিনি ধনী হলেই বাকি, না হলেই বাকি, বলল স্ক্রুজের ভাগ্নে। ওই টাকা তো তার কোনো কাজে আসবে না। ওই টাকা দিয়ে কোনো ভালো কাজ করতে উনি রাজি নন।
ওকে মনে হয় এক মুহূর্ত সইতে পারবো না আমি, বলল ভাগ্নিবু। তার বোনগুলো এবং অন্য মেয়েরাও ব্যক্ত করলো একই মত। আমি পারবো, বলল ভাগ্নে। আসলে তার জন্য আমার দুঃখ হয়। আমি ইচ্ছে করলে তার উপর রাগ করতে পারবো না। ঝোঁকের মাথায় কাজ করেন উনি, আর সেই জন্য শাস্তিও পান যথেষ্ট। এই যে আমি নিজে গিয়ে বারবার বলা সত্ত্বেও উনি আসলেন না, এতে ক্ষতি হলো কার? চমৎকার একটা ডিনার থেকে বঞ্চিত হলেন নিজেই। হ্যাঁ, ডিনারটা সত্যি চমৎকার ছিল, বলল ভাগ্নেবু। এবারেও সবাই একমত হতো তার সাথে। শুনে সুখী হলাম যে রান্নাটা ভালো হয়েছিল। আমার আবার কম বয়সী হাউসকিপারদের উপরে খুব একটা ভরসা নেই। তুমি কি বলো টপার? টপারের অবশ্য তখন ঠিক জবাব দেওয়ার মতো অবস্থা নয়। গভীর মনোযোগের সাথে সে লক্ষ্য করছে ভাগ্নের এক শালিকাকে। কোনো মতে শুধু বলল যে পৃথিবীতে অবিবাহিতদের চেয়ে দুর্দশাগ্রস্ত আর কেউ নেই, সুতরাং এই ধরনের প্রশ্নের জবাব দাও তার সাজে না। টপারের কথা শুনে চোখ মুখ লাল হয়ে গেল ভাগ্নের গোলগাল শালিকাটির। ওর কথা বাদ দাও, বলল ভাগ্নেবু। কোনো কথাই ও ঠিকমতো শেষ করে না, আজব লোক। তার চেয়ে তুমি কি বলছিলে বলো। স্ক্রুজের ভাগ্নে আবার ফেটে পড়ল হাসিতে। এরকম হাসি বড় সংক্রামক, যোগ না দিয়ে পারা যায় না। তবু অতি কষ্টে নিজেকে সামাল দিয়ে গম্ভীর হয়ে রইল শালিকা। আর তাই দেখে অন্যেরাও সামনে নিল নিজেদের। আমি বলতে চাইছিলাম, আমাদের এখানে এলে তো মামার কোনো ক্ষতিই হতো না, বরং সুন্দর কিছু সময় কাটতো তার। আমাদের প্রতি বেশ একটা বিতৃষ্ণা আছে তার, কিন্তু অনেক ভেবেও তার কোনো কারণ খুঁজে পাইনি। তবে আসুন আর নাই আসুন, আসতে আমি বলবই, প্রতি বছর বলবো। কারণ তাকে দেখলে কেন যেন করুণা হয় আমার। তাছাড়া আমার এখানে না এলেও প্রতি বছর ক্রিসমাসে মহাত্মা শুনতে শুনতে তিনি যদি কিছুটা শুধরে যান, তাহলে মন্দ হয় না। গতকাল আমি যে কথাগুলো বলেছি তাতে মনে হয় মোটামুটি নাড়া খেয়েছেন উনি। স্ক্রুজকে নাড়া দেওয়ার কথা শুনে হাসিতে ফেটে পড়ল অতিথিরা। কিন্তু ভাগ্নেটি সত্যিই খুব ভালো মানুষ। এই হাসিতে একটু অপমানিত বোধ করল না, বরং সেও যোগ দিল সবার সাথে। এরপর শুরু হলো গান। সবাই, বিশেষ করে টপার, বেশ ভালো গান গায়। সুরের দুরূহতম জায়গায় গিয়েও কপালের শিরা ফুলে ওঠে না তার। ভাগ্নে বইয়ের বিনার হাতটিও বেশ মিষ্টি। গান শুনতে শুনতে স্ক্রুজের আবার মনে পড়ে গেল শৈশবের কথা। ভাবলেন, আহা, এরকম গান শোনা অভ্যাস যদি আগে থেকে করতেন, হয়তো শোধরাতে পারতেন নিজেকে। গানের পর শুরু হলো খেলা, কানামাছি। পূর্ণবয়স্ক মানুষদের অবশ্য কানামাছি খেলা মানায় না, কিন্তু প্রত্যেকটি মানুষেরই কখনো কখনো শিশু হয়ে যেতে ইচ্ছে করে। আর কে না জানে, শিশু সাজার জন্য ক্রিসমাসের চেয়ে চমৎকার দিন আর হতে পারে না। চোখ বেঁধে দেওয়া হলো টপারের, কিন্তু মনে হলো পায়েও একজোড়া চোখ আছে তার। কারণ একটা করে পা ফেলছে সে, আর প্রায় সাথে সাথে নির্ভুলভাবে জেনে যাচ্ছে সবার অবস্থান। তবে কেন পিছু না নিয়ে সবসময় ছুটে যাচ্ছে সে গোলগাল শ্যালিকাটির দিকে। মাঝে মধ্যে ধাক্কা লাগছে এরোর সাথে, কিন্তু তাদের সরিয়ে দিয়ে সে ছুটে যাচ্ছে আবার। শ্যালিকাটি প্রায় বলছে যে এভাবে শুধু তার পিছু নেওয়াটা ভারী দৃষ্টিকটু। কিন্তু কে শুনে কার কথা। একসময় টপার সত্যিই ধরে ফেলল মেয়েটিকে, জোর করে টেনে নিয়ে গেল ঘরের এক কোণে। এমন ভাব করতে লাগলো যেন মেয়েটিকে সে জীবনেও কখনো দেখেনি, যেন তার সাথে কথা বলার চেয়ে তার আংটি আর মালা ছুঁয়ে দেখাটাই অনেক বেশি জরুরি। এই আচরণে ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে তাকে বকুনি দিল জঘন্য লোক বলে। ভাগ্নে বউ কিন্তু যোগদানে কানামাছিতে, বরং একটা চেয়ার নিয়ে এক কোণে বসে খেলা দেখছে সে। তার একেবারে পাশেই স্ক্রুজকে নিয়ে দাঁড়িয়ে আছে ভূতটা। কানামাছি শেষ হতে শুরু হলো ফরফিটাস, আর হই হই করে এই খেলাটি যোগ দিতে লাগলো ভাগ্নে বউ। চিৎকার করতে লাগলেন স্ক্রুজ। তিনিও যোগ দিতে চান চার খেলায়। সাবধান করে দিয়ে ভূত বলল, গলা ফাটালেও তার চিৎকার শুনতে পাবে না কেউ। স্ক্রুজ তখন অনুরোধ করলেন অতিথিরা চলে না যাওয়া পর্যন্ত এখানে থেকে যেতে। ভূত জানালো সেটা সম্ভব নয়। স্ক্রুজের কথায় রাজি না হলেও তার এই শিশুসুলভ আচরণ দেখে মনে মনে খুব খুশি হলো ভূতটা। এটা একটা নতুন খেলা, বললেন স্ক্রুজ। আর আধ ঘন্টা থাকুন এখানে, মাত্র আধ ঘন্টা। খেলাটা এরকম একটা জিনিসের আভাস দিবে ভাগ্নে। বলতে হবে জিনিসটা কি। অনেক ভেবে চিন্তে একটা জিনিসের আভাস দিতে লাগলো সে, কিন্তু সহজে সেটার নাম বলে ফেলল অতিথিরা। শেষমেশ অনেক বুদ্ধি খাটিয়ে সে বলল, এবার আমি ভাবছি একটা জন্তুর কথা।
জন্তুটা হিংস্র, দেখতে বিশ্রী, মাঝে মাঝে গর্জন করে, ঘোত ঘোত করতেও ছাড়ে না। জন্তুটার বাস লন্ডনে, কিন্তু চিড়িয়াখানা নয়। সদর রাস্তা ধরে হেঁটে যায় জন্তুটা, কিন্তু সাথে কেউ থাকে না। এমনকি ওটাকে নিয়ে খেলাও দেখায় না কেউ। তোমাদের সুবাদের জন্য বলে দিচ্ছি, এটা ঘোড়া, গাধা, গরু, বলদ, বাঘ, কুকুর, শুয়োর, বিড়াল কিংবা ভালুক নয়। এবার বলো দেখি এটা কোন জন্তু? একের পর এক জবাব দিতে লাগলো সবাই, কিন্তু কারো জবাবই সঠিক হলো না। এক একটা ভুল জবাবের সাথে হাসির মাত্রা বেড়ে গেল ভাগ্নের। হাসির দমকে এক পর্যায়ে সোফা ছেড়ে উঠে পড়ল সে, পা ঠুকতে লাগলো মেঝেতে। দেখা দেখি হাসতে হাসতে লুটিয়ে পড়ছিল শালিকাও। হঠাৎ চিৎকার করে উঠল সে, আমি বুঝতে পেরেছি ফ্রেড। এই মুহূর্তে আমি বলতে পারি জন্তুটার নাম। বলো দেখি। তোমার মামা স্ক্রুজ। আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল ফ্রেড। ঘাড় নেড়ে জানালো, জবাব সঠিক হয়েছে। বুড়ো মানুষটি যে আজ আমাদের অনেক আনন্দ দিয়েছেন, এতে সন্দেহের অবকাশ নেই। সুতরাং এরপরে তার স্বাস্থ্যবান না করাটা অন্যায় হবে। এই যে, এখান থেকে ওয়াইন নাও সবাই, বলল স্ক্রুজ মামা দীর্ঘজীবী হোক। সবাই চেঁচিয়ে উঠল, স্ক্রুজ মামা দীর্ঘজীবী হোক। ভাগ্নে বলল, ক্রিসমাস আর নববর্ষের শুভেচ্ছা বুড়োকে, যেমনই হোক না কেন সে। ভাগ্নের কথা শুনে স্ক্রুজের মনটা আনন্দে আপ্লুত হয়ে উঠল। আর একটু সময় পেলে তিনি হয়তো ধন্যবাদ জানাতেন এখানকার সবাইকে, কিন্তু সেই সুযোগ আর ভুট্টা দিল না। ফ্রেডের কথা শেষ হবার সাথে সাথে উধাও হয়ে গেল পুরো বাড়িটা। স্ক্রুজ নিয়ে আবার এগিয়ে চলল ভূত। অনেক জায়গায় গেল তারা, দেখলো অনেক মানুষ। তবে যে দৃশ্য দেখলো প্রত্যেকটা শেষ হলো আনন্দের মধ্য দিয়ে। রোগীর বিছানার পাশে গেল তারা, গেল জেলখানায়, হাসপাতালে, গরিব মানুষের বাড়ি। শত দুঃখ কষ্টের মধ্যেও সর্বত্রই ছড়িয়ে আছে খুশির একটা আমেজ। রাতটা অত্যন্ত দীর্ঘ মনে হলো। স্ক্রুজ বুঝতে পারলেন না ভূতেদের আগমন ভিন্ন ভিন্ন রাতে হলেও আসলে এসব ঘটনা একবারে রাতে ঘটছে কিনা। অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়েছে তার। ভূতের সাথে ঘুরে বেড়ানো এই সময়টুকুর মধ্যে তার নিজের কোনো পরিবর্তন না হলেও ভূতটার বয়স যেন অনেক বেড়ে গেছে। পরিবর্তনটা লক্ষ্য করলেও কোনো উচ্চবাচ্য অবশ্য তিনি করলেন না। কিন্তু এক 12 নাইট পার্টি থেকে ফিরে যখন দেখলেন ভূতটার চুল পেকে গেছে, আর চুপ করে থাকতে পারলেন না স্ক্রুজ। ভূতদের আয়ু কি খুব কম? জানতে চাইলেন তিনি। পৃথিবীতে আজই আমার শেষ রাত, জবাব দিল ভূত। আজই? আর্তনাদ বেরিয়ে এলো স্ক্রুজের গলা চিরে। হ্যাঁ, মাঝরাতে। ওই শোনো, আর দেরি নেই। আশেপাশে কোথায় যেন বেজে উঠল ঘড়ি। 12:15। কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ভূতটা রোহির দিকে তাকিয়ে বললেন স্ক্রুজ, আপনার পোশাকের ভেতর থেকে একটা অদ্ভুত জিনিস বেরিয়ে আসছে, কিন্তু জিনিসটা আপনার নয়। ওটা কি পা নাকি থাবা? জিনিসটার গায়ে যেহেতু মাংস আছে, এটা থাবাও হতে পারে, দুঃখী গলায় বলল ভূতটা। এই দেখো। রোমের ভেতর থেকে দুটো শিশু বের করলো সে। কুৎসিত তাদের চেহারা। মাটিতে হাঁটু গেড়ে বসলো দুজনেই। আঁকড়ে ধরল রোবের একটা পাত্র। দেখো মানুষ, তাকাও এদের দিকে, দেখো দেখো, চেঁচিয়ে উঠল ভূতটা। একটা ছেলে আর একটা মেয়ে। পাণ্ডুর কৃষ শরীর, বিকৃত চোখে মুখে নেকড়ের বন্যতা, মুখ এমনই শুকনো যেন কতদিন ধরে কিছু খায়নি ওরা। এখন তাদের যে বয়স, তাতে দিনে দিনে ফুলের মতো বিকশিত হয়ে ওঠার কথা, অথচ ইতিমধ্যেই তাদের চেহারায় পড়েছে প্রচুর বয়সের ছাপ। বিশ্রীভাবে কুঁচকে গেছে চামড়া। যেখানে ফুটে ওঠার কথা দেবদূতের হাসি, সেখানে যেন ভ্রুকুটি হানছে দানব। সত্যি বলতে কি, দানব এদের তুলনায় অনেক সুন্দর। প্রচণ্ড আতঙ্কে 2 পা পিছিয়ে গেলেন স্ক্রুজ। প্রাণপণ চেষ্টা করে বলতে চাইলেন, শিশু দুটোর সুন্দর কথা আটকে গেল গলার মধ্যে। জীবনে অনেক মিথ্যে বলেছেন স্ক্রুজ, তবু এত বড় মিথ্যে কথা তিনি বলতে পারলেন না। ভূত? বাচ্চা দুটো কি আপনার? শেষমেশ এটুকুই তিনি বলতে পারলেন কোনো মতে। না, এরা মানুষের। এই বালক হলো অজ্ঞতা আর মেয়েটির অভাব। এদের বিশেষ করে এই বালকটির থেকে সাবধান। এর কপালের উপর লেখা আছে মানবজাতি ধ্বংসের ইতিহাস। ওদের কোনো আশ্রম নেই কিংবা সাহায্য করার মতো কোনো সংস্থা? চিৎকার করে উঠলেন স্ক্রুজ। দেশের জেলখানাগুলো কি সব উঠে গেছে, নাকি বন্ধ হয়ে গেছে ইউনিয়ন ওয়ার্ক হাউসগুলো? নিজের বলা কথা আবার ভূতের মুখে শুনতে পেলেন তিনি। ঢং ঢং করে বাজল 12টা। চারপাশে তাকালেন স্ক্রুজ, কিন্তু ভূতটাকে আর দেখতে পেলেন না। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে গেল জ্যাকব মার্লের কথা। এবার
তৃতীয় ভূতটার আসার সময় হয়েছে। হ্যাঁ, ওই তো নিঃশব্দ চরণে এগিয়ে আসছে সে। ধীরে ধীরে রাশভারী চালে এগিয়ে এলো ভূতটা। একেবারে কাছে আসতেই হাঁটু ভেঙে বসে পড়লেন স্ক্রুজ। তার মনে হলো ভূতটা উপস্থিত হওয়ার সাথে সাথে বিষণ্ণ রহস্যময় একটা আবহাওয়া ছড়িয়ে পড়ল সারা ঘরে। নিকষ কালো পোশাক ওটার সর্বাঙ্গে জড়ানো, শুধু প্রসারিত একটা হাত ছাড়া মাথা, মুখ কিংবা শরীরে কোনো অংশই আর চোখে পড়ছে না। কালো পোশাকটার কারণে চারপাশে আধার থেকে তাকে আলাদা করা যাচ্ছে না, যেন অন্ধকারে মিশিয়ে আছে গাঢ়তর অন্ধকার। ভূতটা বেশ লম্বা। আতঙ্কিত করার মতো কোনো আচরণই সে করল না, তবু ভীষণ একটা আতঙ্ক খামচে ধরল স্ক্রুজের হৃৎপিণ্ড। আপনি কি অনাগত ক্রিসমাসের ভূত? কোনো জবাব দিল না ভূতটা, শুধু হাতটা বাড়িয়ে দিল সামনের দিকে। আপনি আমাকে এমন সব জিনিস দেখাতে চান যেগুলো এখনো ঘটেনি, কিন্তু আগামী দিনগুলোতে ঘটবে, বললেন স্ক্রুজ। তাই না ভূত? এবারও জবাব দিল না ভূতটা, তবে দ্রুত একবার ভাঁজ হয়ে গেল পোশাকের উপরের দিকটা। মনে হলো যেন মাথা ঝাঁকালো সে। পরপর তিনটে ভূত থেকে ভূতের সঙ্গ অনেকটা সয়ে এসেছিল স্ক্রুজের। তবু কেন যেন ভীষণ ভয় পেলেন এই ভূতটাকে দেখে। ভূতের সাথে যেতে হবে ভেবে ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু ঠকঠক করে কাঁপছিল হাঁটু দুটো। তার অবস্থা বুঝতে পেরেই যেন দাঁড়িয়ে রইল ভূতটা। তাকে সামনে নেওয়ার সুযোগ দিল, কিন্তু ভয় তার একটুও কমল না। মুখ দেখতে না পেলেও মনে হলো পোশাকের ভেতর থেকে জ্বলন্ত চোখ চেয়ে রয়েছে ভূতটা। হাতটা বেরিয়ে না থাকলেও ওটাকে কালো একটা স্তূপ ছাড়া আর কিছুই মনে হতো না। আসলে এই দেখতে না পাওয়াটাই হলো আতঙ্কের কারণ। পৃথিবীতে যে জিনিস যত অজানা, সেটা তত বেশিই ভয়ঙ্কর। অনাগতকালের ভূত, বললেন তিনি। আপনার আগে আরো 3টে ভূতের সাথে দেখা হয়েছে আমার, কিন্তু আপনার মতো ভয় আর কাউকেই দেখে লাগেনি। তবে ভয় পেলেও আপনার সাথে যে কোনো জায়গায় যেতে রাজি আছি আমি, কারণ আমি জানি আপনি এসেছেন আমাকে শোধরাতে। কিন্তু আপনি কি এরকম চুপ করেই থাকবেন, কিছু বলবেন না? কোনো জবাব দিল না ভূতটা। হাতটা স্থির হয়ে রইল সামনের দিকে। পথ দেখান, বললেন স্ক্রুজ। চলুন, দ্রুতই কেটে যাচ্ছে রাত। আমি জানি সময় আপনার কাছে কতটা মূল্যবান। চলুন, আর দেরি করবেন না। সামান্য নড়ে উঠল ভূতটা। স্ক্রুজের মনে হলো যেন ওটা এগিয়ে এলো তারই দিকে। এক মুহূর্ত দেরি না করে তিনি অনুসরণ করলেন ভূতটাকে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন চার্লস ডিকেন্সের লেখা এ ক্রিসমাস ক্যারল। আসছিল এই 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করছি। আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।